দেশ ভয়াবহ জ্বালানি সংকটের দিকে যাচ্ছে এবং সেই সংকটটা এমন অবস্থায় যেতে পারে যে আমরা অন্ধকারে নিপতিত হতে পারি। এরকম অবস্থায় সরকার বেশ কর্মচঞ্চল হয়ে উঠেছে। সরকার খুঁজে বের করার চেষ্টা করছে বিকল্প জ্বালানির উৎস, আর বিকল্প জ্বালানির উৎস খুঁজতে গিয়ে সরকার ভারতের শরণাপন্ন হয়েছে। সরকার যখন ভারতের শরণাপন্ন হচ্ছে তখন বাংলাদেশে প্রফেসর ইউনূস সরকার ভারত বিরোধী রাজনীতি প্রতিষ্ঠিত করে গেছেন। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান, ভারতের 7 সিস্টার্স আলাদা করে দেব এই হুঙ্কার, ভারতীয় দূতাবাসের ইট খুলে নেব এই হুঙ্কার, আমরা যদি আমাদের এখানে ভারতের ব্যবসা যদি বন্ধ হয়ে যায় ভারত না খেয়ে মরবে, এই ধরনের উদ্ভট অবান্তর কথা এবং জঙ্গিবাদের উত্থানের চেষ্টা, সেই বিএনপির চেষ্টাকে এক ধরনের বিতর্কের মুখে ফেলে দিয়েছে। সাথে যোগ হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির যে রাজনীতি ছিল সেখানেও দেখা গেছে ভারত বিরোধী রাজনীতি। তবে সেই রাজনীতি থেকে বর্তমান বিএনপি বেরিয়ে এসেছে, সেরকমটাও আমরা দেখছি। যখন এই দৃশ্য দেখছি তখন চট্টগ্রাম বন্দর থেকে একটা খবর এসেছিল, সুখবর এসেছিল যে ওই যুদ্ধ অবস্থা হরমুজ প্রণালীর বাধা পেরিয়ে অন্তত 15টা জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ে গেছে কিংবা ভিড়ে যাওয়ার মুহূর্তে রয়েছে, 2-1 দিনের মধ্যে ভিড়ে যাবে, যার মধ্যে অন্তত 7-8টি জাহাজে জ্বালানি রয়েছে। কিন্তু সেই জ্বালানিগুলোর একটাতেও ডিজেল, পেট্রোল, অকটেন এই জাতীয় জ্বালানি নেই, এরকম তথ্যও পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে। এলপি গ্যাস, এলএনজি গ্যাস, এই গ্যাসগুলো মূলত জ্বালানি হিসেবে এসেছে, কিন্তু সেখানেও সংকট তৈরি হয়েছে মনে হচ্ছে যখন সরকার ভয়াবহ রকম এলপি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। চলুন একটু জেনে দেখি জ্বালানি নিয়ে কি হচ্ছে, ভারতের মুখাপেক্ষী আমাদেরকে কেন হতে হচ্ছে। এরকম সংকটকালীন মুহূর্তে ভারত কি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জ্বালানি তেলের জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে সরকার। বিকল্প জ্বালানির খোঁজ করছে সরকার এবং বিকল্প জ্বালানি না হলে কয়েকদিন আগে, এখন থেকে অন্তত 4-5 দিন আগে বলা হয়েছিল জ্বালানি মজুদ আছে মাত্র 14 দিনের। ভয়াবহ সংকটের মধ্যে দেশ পড়ে যাবে ঈদের মধ্যে, কারণ ঈদে জ্বালানির যে চাহিদা সেই চাহিদা পূরণ করাটা অনেক বেশি কঠিন হবে। এরই মাঝে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন যে যুদ্ধ না থামা পর্যন্ত রেশনিং পদ্ধতিতে তেল নেওয়ার যে নিয়ম সেই নিয়মই থাকবে, অর্থাৎ বাইকাররা বাইক চালাতে হিমশিম খেয়ে যাবেন, 2 লিটারের বেশি তারা তেল পাবেন না, প্রাইভেট গাড়ি 10 লিটারের বেশি তেল পাবে না। সুতরাং জনজীবন স্থবির হয়ে যেতে পারে। এরকম মুহূর্তে ভারতের কাছে আবেদন জানালো সরকার। চ্যানেল আয়ের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ভারত থেকে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল আনার প্রস্তাব। এই প্রস্তাব যখন করেছে সরকার তখন এটা নিয়ে নানা ধরনের ট্রল হচ্ছে আগের বিভিন্ন ভিডিও নিয়ে, যখন বাংলাদেশে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগানগুলো কিংবা যে কথাগুলো বললাম, 7 সিস্টার আলাদা করে দেয়া, স্বয়ং প্রধান উপদেষ্টা ভারত বিরোধী যে সকল কথা বলেছেন, ভারতকে যেভাবে রাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যেন ভারত আমাদেরকে আক্রমণ করুক, এবং পাকিস্তানকে দিয়ে পর্যন্ত বলিয়ে নিয়েছেন যে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তার জবাব পাকিস্তান দেবে। তার মানে ইউনূস সরকার পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ার যে দৃশ্য দেখিয়েছিল, সেই দৃশ্য মহান 71-এর ঘটনাকে কলঙ্কিত করে, সেই কথাও অনেকে বলার চেষ্টা করেছেন। আবার বিএনপির এই ভারতের কাছে প্রস্তাব নিয়ে এরকম ট্রলও হচ্ছে। আগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রুহুল কবির রিজভির একটা ভিডিও ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের সময় তিনি তার স্ত্রীর ব্যবহার করা
ভারতীয় শাড়ি প্রকাশ্যে মানে সমাবেশে নিয়ে এসে সেই শাড়ি পুড়িয়ে প্রতিবাদ করেছিলেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন। সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বলার চেষ্টা করছেন যে বিএনপি ভারতীয় পণ্য বর্জন করার ডাক দিয়েছিল, ভারতীয় পণ্য পুড়িয়ে দিয়েছিল, সেই বিএনপি এখন ভারতের কাছে তেল চাইছে। কিন্তু আগের অবস্থানের মানে আগের রাজনীতি করার যে ব্যাপারগুলো আমরা দেখেছি বিএনপির, সেটা যে তারা পরিবর্তন করেছে, তাদের অবস্থান পরিবর্তিত হয়েছে, সেটাও কিন্তু আমরা পজিটিভলি দেখছি। সুতরাং এই ট্রলগুলো না করে বরং সংকট সমাধান কিভাবে হবে সেই ভাবনাটাই ভাবা উচিত। আবার এই যে বিএনপির আবেদন, সেই বিএনপির আবেদনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী, যিনি গত 18 মাস গর্তে লুকিয়েছিলেন, হঠাৎ করে এই মার্চ মাসে তিনি মানে উদয় হয়েছেন, মানে ভার্চুয়াল জগতে উদয় হয়েছেন। 18 মাস তিনি ভার্চুয়াল জগৎ থেকেও পালিয়েছিলেন, সম্ভবত তিনি রাশিয়ায় পালিয়ে রয়েছেন। সেই প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম পোস্ট দিয়েছে যে ভারতের থেকে যখন তেল আমদানির কথা চলছে, তখন ভারত বাংলাদেশের 150 কিলোমিটার এই পাইপলাইন তৈরি, যেটা আওয়ামী লীগ সরকার করেছে, সেই পাইপলাইনের ওপরে বাংলাদেশ ভরসা করতে পারে কিংবা বিএনপি ভরসা করতে হবে, এইরকম একটা কথা বলেছেন। কথাটা পজিটিভ কথা যে আওয়ামী লীগ সরকার এরকম একটা পাইপলাইন তৈরি করে গিয়েছিল, যার মাত্র 15-20 কিলোমিটার ভারতের মধ্যে আর পুরোটাই বাংলাদেশের মধ্যে। সেই পাইপলাইন ব্যবহার করা যেতেই পারে এবং সরকার নিশ্চিত করে সেটাই করবে। পাইপলাইন থাকা অবস্থায় তো আর ট্রাকে করে আসবে না, তেল আসবে না, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে গর্তে লুকিয়ে থাকারাও মানে সচেতন হয়েছেন, সতেজ হয়েছেন বিএনপির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা ধরনের ট্রলে নিজেদেরকে সংযুক্ত করেছেন। এদিকে আমরা দেখছি যে আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী, তিনি ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে মিটিং করেছেন। সেখানে চ্যানেল আই বলছে যে জ্বালানি সংকট মেটাতে বাংলাদেশ ভারত পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল আমদানির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সেই আলোচনাতে ওই পাইপলাইনের কথাই আলোচনা হয়েছে যে ওই পাইপলাইন দিয়ে ডিজেল আসবে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই পাইপলাইনের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চায় ঢাকা। যদিও সেই পাইপলাইনের ক্রেডিটটা আওয়ামী লীগের সেই ক্রেডিটটা দিতেই হবে। বিদ্যমান চুক্তি অনুযায়ী ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে বছরে 1,80,000 টন ডিজেল আনার কথা থাকলেও সম্প্রতি ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনে তা বন্ধ ছিল। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আমলে ভারত থেকে ডিজেল আমদানি পুরোটাই ভারত রপ্তানি বন্ধ করে দিয়েছিল। সুতরাং প্রফেসর ইউনূস সরকারের আমলে সেটা আসেনি। 1,80,000 টন ডিজেল বছরে আসার কথা থাকলেও এই 1.5 বছরে প্রায় 3 লাখ টন ডিজেল আসেনি। এখন বিএনপি চাইছে যে এটার বাইরেও আরও অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল যেন বাংলাদেশে রপ্তানি করে ভারত। এই ঘটনাই বলে দেয় যে বাংলাদেশে জ্বালানি সংকট কি ভয়াবহ রূপ নিতে পারে। যুদ্ধ না থামলে এই সংকট আরও বাড়বে। এদিকে আরেকটা ভয়াবহ তথ্য এসেছে, কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন। কালের কণ্ঠ নিশ্চিত করছে যে এলপি গ্যাসের দাম 410 টাকা বাড়ানোর প্রস্তাব, 1200 টাকা থেকে 410 টাকা বাড়িয়ে 1600 টাকারও বেশি করার প্রস্তাব। অর্থাৎ 33 থেকে 35% এক ধাক্কায় দাম বাড়ানোর প্রস্তাব করছে, দাম বাড়াতে চাইছে সরকার। এটা যে জনজীবনে কত বড় প্রভাব ফেলবে, শুধুমাত্র রান্নার গ্যাস না, বাসাবাড়িতে গ্যাস না, এটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রভাব ফেলবে, এটা পরিবহনের ক্ষেত্রে প্রভাব ফেলবে এবং ভয়ঙ্কর প্রভাব ফেলবে এই দাম বাড়ানোটা। আমরা দেখেছি প্রফেসর ইউনূস সরকারের আমলে এলপি গ্যাসের সিলিন্ডার নিয়ে যে কাজ কাম হয়েছে, যে সিন্ডিকেট হয়েছে, 1200 টাকার এলপি গ্যাস কোথাও 3,000 4,000 টাকাতে বিক্রি হয়েছে, কিন্তু প্রফেসর ইউনূস সরকার সেটা ঠেকাতে পারেনি। অনেকে বলেছেন ইউনূস সরকারের ভেতরেই কেউ এই সিন্ডিকেটের ভেতরে জড়িত এবং এই সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা বাগিয়ে নিয়েছে শুধুমাত্র এলপি গ্যাসের এই সিস্টেমটা করে। জ্বালানি সংকটের এই মুহূর্তে আমার মনে হয় যে আমাদের সকলের উচিত সরকারকে নিয়ে
ট্রল না করে, বিএনপি আগে কীরকম রাজনীতি করেছে সেই ব্যাপারে ট্রলে মনোযোগী না হয়ে বরং একটু হলেও পজিটিভ পরামর্শ দেয়া যে কিভাবে দেশ জ্বালানি সংকট থেকে উদ্ধার হবে। কারণ এই জ্বালানি সংকট যদি হয়, দেশ যদি অন্ধকারে চলে যায়, তাহলে সংকটে কিন্তু বিএনপি একা পড়বে না, সংকটে পড়বে পুরো দেশ, আমরা সবাই সংকটে পড়ব, আমাদের জনযাত্রা থেমে যাবে। এমন আলোচনাও শুরু হয়েছে যে ঈদের পরে কর্মক্ষেত্রে যাওয়ার পরিবর্তে হোম অফিস সিস্টেম চালু হবে কিনা, যেন যানবাহনের জ্বালানির ওপরে চাপ না পড়ে। দর্শক, বুঝতে পারছেন সমস্যাটা কত গভীর হতে চলেছে? এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।